প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6:59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই ট্রেন নিয়ে অনেক ভৌতিক ঘটনা শুনেছেন, কিন্তু আজকে যে ঘটনাটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এই ঘটনাটি খুবই অদ্ভুত একটি ঘটনা। ঘটনার সময়কাল 1911 সাল। ঘটনাটি ঘটে ইতালিতে। এই ইতালির জ্যানিটি নামক একটি কোম্পানি ঘোষণা করলো যে তারা তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করবেন, যেটার প্রথম ভ্রমণ যাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। তখনকার সময়ে ট্রেনটির কাজ, সরঞ্জাম এবং খাবার দাবার ছিল যথেষ্টই লোভনীয়, বেশ আকর্ষণীয় সুযোগই বলা যায়। এর ফলে কি হয়, অনেকেই প্রথম সফরে যাওয়ার জন্য তাদের কাছে দরখাস্ত করেন। অবশেষে সফরের দিনক্ষণ ঠিক করা হয়। ভ্রমণের দিন দেখা যায় গাড়ির চালক মিলিয়ে মোট 106 জন যাত্রী ওই ট্রেনে যাত্রা করেন। গ্রীষ্মের সকাল। মোট 106 জন যাত্রী নিয়ে সেই ট্রেনটি তার যাত্রা শুরু করে। সবকিছু ঠিকই ছিল, ট্রেন চলছিল নিয়ম মাফিক। যাত্রীরা খুবই খুশি। সকলে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত খুব সুন্দরভাবে তাদের এই জার্নিটা উপভোগ করছিল। ঠিক এমন সময় ট্রেনটি এসে পৌঁছায় লাম্বার্ডি পাহাড়ের কাছাকাছি। এই পাহাড়টির পেটের ভেতর দিয়ে একটি অন্ধকার টানেল আছে। এই টানেল পার হলেই ট্রেনটি পৌঁছাবে তার গন্তব্যে। যদিও টানেলে ঢোকার আগে সেই ট্রেনের যাত্রীরা ভাবতেও পারেনি তাদের সাথে আসলে কি ঘটতে চলছে। 1911 সালের গ্রীষ্মের দুপুর। ট্রেনটি 106 জন যাত্রী নিয়ে সেই টানেলে ঢোকে, কিন্তু অদ্ভুতভাবে আর কখনোই বেরোয়নি। সেই যে ট্রেনটি টানেলে ঢোকে, তারপর তার আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। ঠিক যেন তার সমস্ত যাত্রীকে নিয়ে একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। অনেক মানুষই আগের স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে। কেউ কেউ আবার সেই টানেল বা গুহার দিকে ঢুকতেও দেখেছে, কিন্তু অদ্ভুতভাবে ওই ট্রেনকে আর কেউই বেরোতে দেখেনি। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। টানেল তন্ন তন্ন করে খোঁজা হলো। অত বড় ট্রেন, অথচ কোথাও কোনো চিহ্ন মাত্র নেই। অবশেষে খোঁজ মিলল ওই ট্রেনেরই 2 জন যাত্রীর। ওই যাত্রী 2 জনই মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। দুজনেই কোনো কথা বলতে চায় না। অনেক জিজ্ঞাসাবাদের পর 2 জন মুখ খুলল এবং যে কাহিনী তারা শোনালো তা গল্পের চেয়েও বিস্ময়কর। তারা বলল, ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু টানেলের মাঝামাঝি আসতেই একটা অদ্ভুত সাদা কুয়াশা নাকি পুরো ট্রেনটাকে ঘিরে ফেলে। সেই অদ্ভুত কুয়াশায় ওই ট্রেনের প্রায় সকল যাত্রীরই দম বন্ধ হয়ে আসে। সকলেই ছটফট করতে থাকে। তাছাড়া ট্রেন জুড়ে হইচই পড়ে যায়। ভয়ে আতঙ্কে যাত্রীরা প্রাণপণে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। ঠিক সেই সময় একদম শেষ মুহূর্তে এই 2 জন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বাইরে বের হয়। এরপর অদ্ভুতভাবে ওই যাত্রী 2 জনের সামনেই ওই ট্রেনটি মিলিয়ে যায়। টানেলের ভেতরে, ওই ঘন কুয়াশার ভেতরে ট্রেনটি মিলিয়ে যায়।
তারপর আর তাদের কিছুই মনে পড়ে না। এই ট্রেনটি হঠাৎ যে উধাও হয়ে যায়, এই বিষয়টা নিয়ে তখনকার সময় খুব সাড়া পড়ে যায়। অনেক নিউজ পেপারে এটা নিয়ে অনেক বড় বড় আর্টিকেল ছাপা হয়। রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে, যদিও বহু অনুসন্ধানের পরেও রহস্যের কিন্তু কোনো সমাধান পাওয়া যায় না। সময় যত যায় মানুষের স্মৃতিও ফিকে হতে থাকে। এক সময় এই ট্রেনের কথা প্রায় সকলেই ভুলে যায়। ঠিক তখনই আরও একবার চর্চায় উঠে আসে এই অদ্ভুত ট্রেনটি। অদ্ভুতভাবে এবার আরও চমকপ্রদ কাহিনী নিয়ে বিষয়টা মানুষের সামনে আসে। সেই দিন ওই ট্রেনে যতজন যাত্রী মিসিং হয়ে গিয়েছিল, তাদের মধ্যেই এক যাত্রীর এক আত্মীয় এই কেসটা নিয়ে অনেক রিসার্চ করেন। বিভিন্ন রেকর্ড ঘাঁটতে গিয়ে 1926 সালে সে একটা আচমকা অদ্ভুত জিনিস আবিষ্কার করেন। তিনি আবিষ্কার করেন মেক্সিকোতে নাকি আচমকাই 104 জন যাত্রী উপস্থিত হয়েছিল এবং ওই যাত্রীদের দাবি ছিল তারা ইতালি থেকে ট্রেনে করে এসেছে। কিন্তু অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবহু মিলে যায় ওই হারিয়ে যাওয়া ট্রেনটির সঙ্গে। কিন্তু এখানে সবচেয়ে বিস্ময়কর যে ঘটনা সেটা হলো এই রেকর্ডটি 1845 সালের এবং ওই যে ট্রেনটি ছেড়েছিল সেটা 1911 সালে। তাহলে সেই ট্রেন কিভাবে যাত্রীদের নিয়ে 1845 সালে পৌঁছালো? পুরনো সেই রেকর্ডটি ঘাটলে আরও কিছু বিস্ময়কর তথ্য সামনে চলে আসে। ওই 104 জন যাত্রীকে ওই সময় মেক্সিকোর এক মেন্টাল হসপিটালে রাখা হয়েছিল। সেই হাসপাতালে গিয়ে ক্রস চেক করলে দেখা যায় ঘটনাটা হুবহু সত্যি। সেই 104 জনের মধ্যেই প্রত্যেকেই নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তারা শুধু একটাই দাবি করত যে তারা রোমে ফিরে যেতে চায়। একটা অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশাময় টানেলের ভেতর দিয়ে তারা নাকি এখানে এসে পৌঁছেছে। কিন্তু এখানে অদ্ভুত আরেকটা বিষয় মানুষজন লক্ষ্য করেন। সেটা হলো ইতালি থেকে মেক্সিকো যাওয়ার কোনো সড়ক পথ নেই, চারদিকে সমুদ্র ঘেরা। তাহলে তারা কিভাবে ট্রেনে করে মেক্সিকোতে পৌঁছালো? প্রিয় লিসেনার্স, আমাদের দেশেও ট্রেন লাইন নিয়ে বা ট্রেন স্টেশন অথবা পুরনো কোনো ট্রেন নিয়ে অনেক ভয়াবহ ঘটনা প্রচলিত আছে। আপনারা অনেকেই এর আগে এমন অনেক ঘটনা শুনেছেন, কিন্তু আজকের এই যে ঘটনাটি আপনারা শুনলেন, এই ঘটনাটা সম্পূর্ণ অদ্ভুত ধরনের একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। প্রিয় লিসেনার্স, এতক্ষণ আপনারা শুনেছেন আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনা। আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন শুরু করি আমাদের দ্বিতীয় ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো, এই ঘটনাটি একই সাথে খুবই হৃদয় বিদারক এবং একটি ভয়ানক ঘটনা। হৃদয় বিদারক এই জন্য বললাম কারণ মা বাবা ছাড়া একটা শিশুর বেঁচে থাকাটা কতটা কষ্টদায়ক সেটা বলার অপেক্ষা রাখে না। ঘটনাটি পাঠিয়েছেন রেজাউল করিম বাগেরহাট থেকে। এই ঘটনার সময়কাল 90 দশকের দিকে। ঘটনাটি যার সাথে ঘটে তার নামটি প্রচার করা যাচ্ছে না। ঘটনা বোঝার জন্য আমরা তার ছদ্মনাম ব্যবহার করব। চলে যাচ্ছি মূল ঘটনায়। আমার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। তখন চোখ খুলে আমি নিজেকে একটা হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমি দেখলাম আমার ডান হাতের কোণে পর্যন্ত ব্যান্ডেজ করা। আমার পিঠের দিকেও অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছিল। তখন আমি ঘাড় ঘোরাতেই দেখলাম আমার পাশে আমার মামা বসে আছেন। তার চোখ দুটো পানিতে টলটল করছিল। আমি মামাকে জিজ্ঞেস করলাম যে মামা, আমার কি হয়েছে, আমি এখানে কেন? আমি দেখি মামা কিছু বলার আগেই তার চোখে জমে থাকা পানিগুলো ঝরে পড়তে শুরু করলো।
তখন মুহূর্তের মধ্যেই আমার মনে পড়ল, আমি তো বাবা মায়ের সাথে চট্টগ্রাম যাচ্ছিলাম আমার নানুকে দেখতে। তখন চট্টগ্রাম হাইওয়েতে আমাদের গাড়ি একটা ট্রাকের সাথে দুর্ঘটনায় উল্টে যায়। আমি তখন বাবা মাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠি। আমি মামাকে জিজ্ঞেস করি যে তারা কোথায়। তখন মামা চোখ দুটো মুছতে মুছতে বললেন, তোমার বাবা মা তোমার নানুর সাথে বাসায় আছে, তোমার জন্য অপেক্ষা করছে। এই কথা শুনেই আমি বাসায় যেতে চাইলাম। এরপর প্রায় ঘন্টাখানেক পরে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। আমি আমার মামার সাথে একটা প্রাইভেট গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম। আমি দেখলাম পুরো রাস্তা মামা একটু পর পর তার চোখের পানি লুকানোর চেষ্টা করছিলেন। কোনো কথাই তিনি আমার সাথে বললেন না। আমরা বাড়ির আঙিনায় পৌঁছতেই দেখলাম আমাদের বাড়িতে অনেক লোকজন, কান্নার আওয়াজ আর কোরআন তেলাওয়াতের সুর। তখন গাড়ি থামাতেই আমি বাড়ির ভেতরে দৌড়ে যাই এবং মা বলে চিৎকার করতে থাকি। তখন আমি দেখলাম দুটো খাটিয়ার উপর বাবা মা শুয়ে আছেন, তাদের গায়ে শুভ্র সাদা কাফনের কাপড়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যদিও তখন আমার বয়স ছিল মাত্র 9 বছর, কিন্তু আমি জীবন থেকে যে কি এক জিনিস হারিয়ে ফেলেছি সেটা আমার বুঝতে বাকি রইল না। সেদিন আমি মাটিতে পড়ে অনেক কেঁদেছিলাম। প্রায় 2 দিন আমার খাওয়া দাওয়া বন্ধ ছিল। মূল ঘটনায় যাচ্ছি। বাবা মাকে হারানোর পর আমার ঠাঁই হয় আমার মামার বাসায়। সেখানেই মূলত আমার বেড়ে ওঠা এবং পড়াশোনা চলছিল। কিন্তু আমি সময়ের সাথে সাথে এটাও বুঝতে পারছিলাম যে আমার মামি আমাকে কখনোই পছন্দ করতেন না। সবসময় অবহেলা, অনাদর এবং সামান্য বিষয় নিয়েও অনেক কটু কথা শুনিয়ে দিতেন তিনি। এমনই একদিন চোখের জল এবং মনে একরাশ অভিমান নিয়ে রেল লাইনের পাশে বসে বাবা মায়ের কথা ভাবছিলাম আমি। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ মাগরিবের আজান হয়ে যায় এবং মাগরিবের আজান আমার কানে ভেসে আসে। আমি অনুধাবন করলাম আমার থেকে ঠিক 20 থেকে 30 সেকেন্ড দূরত্বে একটা ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে এক লাফে রেল লাইন থেকে আমি নেমে পড়ি। সাথে সাথেই ট্রেনটা ছুটে যায়। আর এক মুহূর্ত দেরি হলে সেদিনই আমার শেষ দিন হতো। আমি আমার ডান হাতে কেমন একটা ব্যথা অনুভব করছিলাম এবং একটু ভেজা ভেজাও লাগছিল জায়গাটা। আমি হাতের দিকে তাকাতেই দেখলাম আমার বৃদ্ধাঙ্গুল থেকে রক্ত বের হয়ে ঝরে পড়ছে এবং আমার হাতের অনেকটা জায়গা রক্তে লাল হয়ে আছে। আমি খুব অবাক হয়ে গেলাম। হাত কিভাবে কাটলো, কখনই বা কাটলো? এইসব চিন্তা করতে করতে আমি বাসায় চলে আসি। বাসায় এসে হাত পরিষ্কার করে দেখলাম আমার হাতের বৃদ্ধা আঙুলে দুটো ফুটোর মতন হয়ে আছে এবং এখান থেকেই মূলত রক্ত বের হচ্ছিল। কিন্তু কিভাবে কি হলো কিছুতেই আমি মনে করতে পারছিলাম না। মামির দুর্ব্যবহারের কথা মনে পড়তেই হালকা কিছু খাবার খেয়ে দ্রুতই নিজের রুমে গিয়ে আমি শুয়ে পড়ি। সারাদিনের ক্লান্তিতে আমি তখন গভীর ঘুমে ছিলাম। এমন সময় হঠাৎ আমার নাকে একটা অদ্ভুত গন্ধ আমি পাই। গন্ধ পেয়েই আমার ঘুম ভেঙে যায়। তখন আমার ঘর সম্পূর্ণ অন্ধকার ছিল। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখন আমি লাইটের সুইচটা অনুমান করে লাইটটা জ্বালাই। বাতি জ্বালাতেই আমি দেখলাম আমার বৃদ্ধা আঙ্গুল থেকে একইভাবে রক্ত বের হচ্ছে। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে যাই। গিয়ে আমি হাত পরিষ্কার করি। কিন্তু যখন আমি হাত পরিষ্কার করছিলাম তখন আমার সামনের আয়নার দিকে আমার চোখ যায়। আমি লক্ষ্য করলাম আমার নাক এবং ঠোঁটেও অনেক রক্ত লেগে আছে। আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল এই বিষয়গুলো। আমি হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলাম। তখন আমি আমার হাতের দিকে তাকিয়ে চমকে উঠি। আমি দেখলাম আমার হাতের ওই ফুটো দুটো আগের চেয়ে অনেকটাই বড় হয়ে উঠেছে।
তখন আমি স্যাভলন দিয়ে আঙুলটা ভালোভাবে পরিষ্কার করে সেভাবে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি আমার মামিকে এই বিষয়টা জানাবো ভাবছিলাম, কিন্তু মামির দুর্ব্যবহারের কথা চিন্তা করে আর জানানো হয়নি। কিন্তু সারাটা দিনই আমার হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং আমি নিজেকে অসম্ভব দুর্বল অনুভব করছিলাম। এতটাই দুর্বল লাগছিল যে আমি কলমটাও তুলতে পারছিলাম না। সেদিন খাওয়া দাওয়াও করিনি সারাদিন। শরীর দুর্বল থাকায় সেদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং অদ্ভুতভাবে সেদিন রাতেও আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। কিন্তু এবার ঘুম ভাঙার পর আমি অদ্ভুত একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। শব্দটা ছিল চপচপ করে কিছু খাওয়ার শব্দের মতো এবং এই শব্দেই মূলত আমার ঘুম ভেঙে যায়। আমি তখনও অনুভব করি কেউ যেন আমার খুব কাছে বসে কিছু খাচ্ছেন। আমি চোখ খুলে তাকাই। অন্ধকারের মধ্যে আবছা ডিম লাইটের আলোতে আমি ভয়াবহ একটা জিনিস দেখি। আমি দেখি বিশাল আকৃতির একটা কালো অবয়ব এবং সেই ভয়ানক অবয়বটি আমার বৃদ্ধা আঙুল থেকে অনবরত চুষে চুষে আমার রক্ত খাচ্ছে। সেই ভয়ানক জিনিসটার কোনো চোখ, মুখ, চেহারা কিছুই আমি দেখতে পাইনি, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম কেউ আমার আঙুলে মুখ দিয়ে রক্ত চুষে খাচ্ছে। আমি তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু আমার পুরো শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছিল। আমি কোনো দিকে নড়তে পারছিলাম না, এমনকি চিৎকারও করতে পারছিলাম না। আমি শুধু চোখ দিয়ে সেই ভয়ানক বীভৎস দৃশ্যটা দেখে যাচ্ছিলাম এবং অসম্ভব যন্ত্রণা সহ্য করে যাচ্ছিলাম। এমন কতক্ষণ পার হয়েছে আমি জানি না। হঠাৎ আমি দূরে কোনো মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পাই এবং মুহূর্তের মধ্যেই যেন সবকিছু উধাও হয়ে যায়। সেই ভয়ানক জীব বা পিশাচ যাই বলি, সেটাকে আমি আমার রুমে আর দেখতে পেলাম না। তখন আমি একদম নিস্তেজ হয়ে পড়ি। আমি কোনো রকম হামাগুড়ি দিয়ে আমার মামার রুমের সামনে যাই। সেখানে গিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজায় কয়েকটা বাড়ি দেই এবং আমি সেখানে জ্ঞান হারাই। এরপর দীর্ঘ সময় পর আমার জ্ঞান ফেরে। আমি তখন দেখি আমার মামা এবং মামি দুজনেই অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন। তখন আমি হাত বাড়িয়ে মামাকে কিছু একটা বলতে চাই এবং তাকে বলতে গিয়ে অনুভব করলাম আমি আমার হাতটা নাড়াতেই পারছি না। মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে গেছে আমার ডান হাত। আমি তখন হাতের দিকে তাকাই। আমি তাকিয়ে দেখলাম হাতের বৃদ্ধ আঙ্গুলটা একদম নীলাভ রঙের হয়ে আছে। একই সাথে আমার আঙুলের সেই ফুটো দুটো ভয়ানকভাবে আরো দৃশ্যমান হয়েছে। তখন আমার মামা আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার হাতের এই অবস্থা কিভাবে হলো, আর রাতেই বা তুমি অজ্ঞান হয়ে গিয়েছিল কেন? আমি তখন ভেবে পাচ্ছিলাম না যে আমি তাদের কিভাবে এই ঘটনাটা খুলে বলবো। তারা বিশ্বাস করবে কিনা সেটাও আমি চিন্তা করছিলাম। তারপর আবার আমার মামের কথা চিন্তা করে সেদিন আমি তাদের সত্যটা বলিনি। আমি তাদের একটা মিথ্যা অজুহাত দেখিয়ে লুকিয়ে ফেলি আমার এই ঘটনার আসল কারণ। সেদিন এটাই হয়তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় বোকামি, যেটা আমি পরের দিন রাতে বুঝতে পারছিলাম। আমার মামা আমার জন্য কিছু ব্যথার ট্যাবলেট নিয়ে আসেন এবং আরও কিছু লাগলে তাকে জানাতে বলেন। সারাদিন আমি ঘুমিয়ে শুয়ে বসেই কাটিয়ে দেই। আমার হাতেও প্রচণ্ড ব্যথা ছিল, তাই সেদিনের রাতে ঘুম আসছিল না আমার। রাত তখন প্রায় 12টা থেকে 1টা হবে। তখন কিছুটা ঘুম ঘুম একটা ভাব হয় আমার। আমি ঘুমিয়ে পড়ি। এরপর হঠাৎ আমি অনুভব করলাম আমার রুমের দক্ষিণ পাশে যে জানালাটা ছিল সেই জানালাটা আচমকা খুলে যায়। আমার কিন্তু তখনও সজাগ সজাগ একটা ভাব ছিল। আমি আবছা আবছা সব দেখছিলাম। তখন হঠাৎ খেয়াল করলাম সেই জানালা দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা আমার রুমের ভেতরে ঢুকছে
এবং দেখতে দেখতেই ভয়ানক বিশাল এক আকার ধারণ করে ওই জিনিসটা। সেদিন আমি তার চেহারা এবং চোখ সবই দেখতে পাচ্ছিলাম। তার চোখ ছিল বিড়ালের চোখ রাতে যেমন ঝলঝল করে ঠিক তেমন, আর তার চেহারাটা ছিল ভয়ানক জঘন্য। কোনো নাক ছিল না, মুখের দিকটা ছিল পচা মাংসের মতো, বড় বড় কয়েকটা দাঁত ছিল। সামনের দাঁত দুটো খুবই তীক্ষ্ণ এবং সরু ছিল। এই দৃশ্য দেখা মাত্রই আমি প্রচণ্ড ভয়ে নিস্তেজ হতে শুরু করি। আমার হাত পা শরীর সব অবশ হয়ে যাচ্ছিল। তখন ওই ভয়ানক কুচ্ছিরি অবয়বটা কেমন একটা অদ্ভুত আওয়াজ করে আমার দিকে এগিয়ে আসছিল। জিনিসটা ঠিক আমার হাতের কাছে বসে এবং ওই অবয়বটা তার সামনে তীক্ষ্ণ দাঁত দুটো দিয়ে আমার বৃদ্ধাঙ্গুলের সেই ফুটোতে ঢুকিয়ে রক্ত চুষে খেতে শুরু করে। আমি যেন এক মৃত্যু যন্ত্রণা উপভোগ করছিলাম। যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আমার আত্মা বেরিয়ে যাবে। এতটাই অসহনীয় পর্যায়ে গিয়েছিলাম যে আমি আমার নিজের মৃত্যু কামনা করতে শুরু করলাম। আমি এক চুল নড়তে পারছিলাম না, কোনো শব্দ উচ্চারণও করতে পারছিলাম না। আমি দেখি হঠাৎ সেই অবয়বটা রক্তচোষা বন্ধ করে দেয়, আমার দিকে তাকায় এবং বিবস্ব একটা হাসি দেয়। ঠিক তখনই আমি শুনতে পাই আমার মামি বাইরে থেকে আমাকে ডাকতে শুরু করেন এবং তিনি দরজা ধাক্কা দিতে শুরু করেন। আমার তখন মনে হচ্ছিল যেন স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে মামির মাধ্যমে বাঁচিয়ে দিলেন। আমি দেখি মুহূর্তেই সেই অবয়বটা হাওয়ার সাথে মিলে যায়। তখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি শেষবারের মতো নিজের শক্তি দিয়ে দরজা খুলেই আমি আমার মামির উপর লুটিয়ে পড়ি এবং সেখানেই আমি জ্ঞান হারাই। এরপর প্রায় একদিন পর আমি চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি দেখলাম আমার শরীরে রক্ত দেওয়া হচ্ছে। আমার পাশেই আমার মামা বসে আছেন, তার চোখ দুটো পানিতে ভেজা। আমার মামির কান্নাও বেডের বাইরে থেকে শোনা যাচ্ছিল। এর পরের ঘটনা আমি জানতে পারি আমার মামার কাছ থেকে। আমার মামা বলেছিল সেদিন রাতে আমার ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ আমার মামি শুনতে পায়। এরপর আমার মামি আমাকে দেখতে গিয়েছিলেন এবং সে নাকি অনেক ডাকাডাকিও করেন আমাকে। তার ডাকাডাকির পর যখন নাকি আমি দরজা খুলি, মামি দেখতে পান আমার পুরো শরীর কালো এবং নীলাভ হয়ে আছে এবং এর সাথে আমার পুরো ঘর নাকি এলোমেলো আর রক্তে মাখামাখি অবস্থায় ছিল। আমি যখন সেদিন মামির উপরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি, এরপর তৎক্ষণাৎ আমাকে হাসপাতালে নিয়ে আসেন তারা। তখন ডাক্তার নাকি জানায় আমার শরীরে রক্তের পরিমাণ এতটাই কম যে এই মুহূর্তে রক্ত দিতে না পারলে আমি মারা যাব। সেদিন থেকেই আমাকে রক্ত দিয়ে যাচ্ছেন তারা, কিন্তু আমার শরীরের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল না। তখন আমি আমার মামাকে বলি আমাকে বাসায় নিয়ে যান, আমার চিকিৎসা এখানে হবে না। মামাও আমার কথা মতো সেদিনই আমাকে বাসায় নিয়ে আসেন। তারপর আমি মামাকে শুরু থেকে সব ঘটনা খুলে বলি। সেদিন রেল লাইন থেকে শুরু করে প্রত্যেকটা ভয়াবহ রাতের ঘটনা আমি মামাকে জানালাম। মামার দেরি না করে তখনই একজন হুজুর সাহেবকে নিয়ে আসেন। হুজুর সাহেব অনেকক্ষণ আমাকে পর্যবেক্ষণ করেন এবং আমার রুমে ঢুকে ঘুরে ঘুরে কি যেন দেখেন। এরপর হুজুর সাহেব আমাকে একটু পানি পড়া দিয়ে যান, কিন্তু হুজুর সাহেব যাওয়ার আগে আমাদের বলে যান যে ওর চিকিৎসা করা আমার একার পক্ষে সম্ভব না। আজ সন্ধ্যার পর আমি আবার আসব, আমার সাথে কি নিয়ে আসব। হুজুর সাহেব তার কথা মতো সন্ধ্যার সময় আমাদের বাসায় চলে আসেন এবং সাথে নিয়ে আসেন তার একজন সাথী হুজুরকে। কিন্তু ওই হুজুরের সাথী হুজুরকে আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না, কারণ সে মানুষ ছিল না, তিনি ছিলেন একজন হুজুর জিন। তখন হুজুর সাহেব আর দেরি করলেন না, তিনি তার চিকিৎসা শুরু করে দেন। বিভিন্ন ছুরা এবং বিভিন্ন অদ্ভুত জিনিসের সমন্বয়ে হুজুর সাহেব এবং ওনার সাথী এবং আমি আমার ঘরে ছিলাম প্রায়
2 ঘন্টার মতো। ওনার চিকিৎসা যখন শেষ হয় তখন হুজুর সাহেব আমাদের ভয়ানক একটা কথা জানান। তিনি বলেন, সেদিন রেল লাইনের পাশে বসে যখন আমি বারবার মৃত্যুর কথা ভাবছিলাম, তখন পালিশ জাতির এক জিন, এই জিনেরা যারা মানুষের রক্ত খেয়ে থাকে, এই পালিশ জিন সেখান দিয়ে যাচ্ছিল এবং সেই জিন আমার এই অবস্থার জন্য দায়ী। তারপর হুজুর সাহেব আমাকে অনেকগুলো নিয়ম, তাবিজ এবং পানি পড়া দিয়ে যান এবং তিনি বলে যান আমি যেন আগামী 1 মাস একা না ঘুমাই এবং বাড়ি থেকে কোথাও যেতে বা বার হতেও তিনি নিষেধ করেন। এরপর আমি অনেকটাই সুস্থ হয়ে উঠি। সেদিন আমি আরও একটা জিনিস পেয়েছিলাম, আমার এক নতুন মামিকে আমি আবিষ্কার করি। সেদিনের সে রাতের পর থেকে আমার মামি আমাকে তার নিজের ছেলের মতোই আদর, স্নেহ এবং ভালোবাসা দিয়েছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের আজকের এপিসোডের এই 2টি ঘটনাই আপনাদের খুব ভালো লেগেছে। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।